নন্দিনী, তুই কি আজকে আবার হাতে হাতে একটু পকোড়া বানাতে সাহায্য করবি? আসলে আজকে তোর পিসিমা আসবে, তাই আমি ভাবলাম তোর পিসিমার জন্য আজকে পকোড়া বানাবো। দূর, তুমি অত পকোড়া টকোড়া বানাতে যেও না তো, তুমি যেটা পারো সেটাই বানাও না। আর হ্যাঁ, আমি এখন তোমাকে সাহায্য করতে পারবো না। তুমি তো দেখতে পাচ্ছ আমি একটা কাজ করছি। কই দেখি তুই কি কাজ করছিস? আমি তো এখন তোর হাতে মোবাইল ফোন দেখতে পাচ্ছি, তুই কোনো কাজ করছিস সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে কি আমার চোখে কোনো গন্ডগোল হয়েছে? তুমি সবসময় আমাকে এরকম কেন করো বলো তো? আমার একদম রান্নাঘরে যেতে ভালো লাগে না, আর তুমি আমাকে বারবার রান্নাঘরে যাওয়ার কথা বলো। তুমি নিজে রান্না করো না? ও আচ্ছা, এখন মায়ের বাড়িতে আছিস বলে রান্নাঘরে যেতে ভালো লাগছে না, তাই তো? আর যখন তুই দুদিন পর শ্বশুর বাড়িতে যাবি, সেখানে গিয়ে তুই কি করবি? আমি আমার শ্বশুর বাড়িতে গিয়ে বুঝে নেব। তাছাড়া শ্বশুর বাড়িতে গিয়ে আমি কি শুধু পকোড়া বানাবো? আমার শ্বশুর বাড়ির লোকেরা কি শুধু পকোড়াই খাবে? নন্দিনীর এই কথা শুনে তার মা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়, আর মেয়েকে কোনো রকম ভাবে রান্নাঘরে যাওয়ার জন্য জোর করে না। সেদিন প্রিয়াঙ্কা দেবীর ননদ আসার কথা ছিল, তাই প্রিয়াঙ্কা দেবী তার ননদের জন্য পকোড়া বানানোর কথা ভাবে। সেই জন্য নন্দিনীকে সে হাতে হাতে সাহায্য করার কথা বলে, কিন্তু নন্দিনী তার মায়ের কোনো কথা না শুনে কেবলমাত্র ফোনেই ব্যস্ত থাকে। আর ওদিকে প্রিয়াঙ্কা দেবী একা একা রান্নাঘরে পকোড়া বানায়। কিছুক্ষণ পর নন্দিনীর পিসিমা তাদের বাড়িতে চলে আসে। কিরে নন্দিনী, তুই তো দেখছি খুব বড় হয়ে গেছিস। আচ্ছা, তাহলে এবার বিয়েটা কবে করছিস বল? তোর বিয়ে খাওয়ার আমার তো খুবই ইচ্ছা, তাই আমি চাই আবার তোদের বাড়িতে খুব তাড়াতাড়ি বিয়ে খেতে আসি। আর আজকে আমি অনেক বছর পর কিন্তু তোদের বাড়িতে এলাম। পিসি, এখন আমি বিয়ে করতে চাই না। আর তাছাড়া এখন আমি বিয়ে করে করবোইটা কি? আমিও তো সংসার করতে পারবো না। এখন তো আমার এনজয় করার বয়স। তোর মতো বয়সে আমার তো দুটো বাচ্চাও হয়ে গিয়েছিল, আর তুই এখনো বলছিস তোর এনজয় করার বয়স? এখন এই যুগে ছেলে মেয়েরাও না, আমাদের বেলায় তো তখন কত ছোটবেলাতেই বিয়ে হয়ে যেত, আর আমরা তো মা বাবার মুখের উপরে কোনো কথাও বলতে পারতাম না। আচ্ছা বৌদি, তুমি কি নন্দিনীর জন্য কোনো পাত্র দেখেছো? না গো দিদি, নন্দিনীর জন্য এখনো তো তেমন কোনো পাত্র দেখা হয়নি। আসলে ওর বাবা বলছিল যে আরো 2 দিন যাক, মেয়েটা আমাদের কাছেই থাকুক। কারণ তুমি তো বুঝতেই পারছো, নন্দিনীকে ছাড়া আমাদের কেই বা আছে। হ্যাঁ, সে তো আমি খুব ভালো করেই জানি, কিন্তু তা বলে তো মেয়েটাকে বাড়িতে রেখে দিতে পারো না। কারণ মেয়েরা তো আর বাড়িতে রেখে দেওয়ার জিনিস নয় যে তুমি বাড়িতে রেখে দেবে। আমার হাতে একটা ভালো পাত্র আছে, কিন্তু আমি বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে তোমাকে জানাবো। এভাবেই সেদিন নন্দিনীর পিসি খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে যায়। আর দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন নন্দিনীর পিসিমা ফোন করে নন্দিনীর বিয়ের ব্যাপারে কিছু কথা আলোচনা করে। তখন নন্দিনীর মা বাবা বিয়ের জন্য রাজি হয়ে যায়, কারণ পাত্রের ছবি দেখে তাদের খুবই পছন্দ হয়। পরের দিনে প্রিয়াঙ্কা দেবী তার মেয়েকে পাত্রের ছবি দেখিয়ে বলে, নন্দিনী, এই দেখ, তোর পিসি তোর জন্য কত ভালো একটা হ্যান্ডসাম ছেলে পছন্দ করেছে। দেখতে কিন্তু খুব সুন্দর, তোর সঙ্গে দারুণ মানাবে। তুই বিয়েতে রাজি তো? ঠিক আছে মা, কিন্তু তোমরা কি কোনো খোঁজ খবর নিয়েছো? ছেলেটা কেমন, ছেলেটার পরিবার কেমন, পরিবারে কতজন আছে? আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, আমি জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করব না, কিংবা যেই ফ্যামিলিতে বেশি লোকজন আছে এরকম ফ্যামিলিতেও আমি বিয়ে করব না। না রে মা, তুই চিন্তা করিস না, তোর বাবা সব খবর নিয়ে নিয়েছে। আর তাছাড়া তোর বাবা তো এখনো বেঁচে আছে, তোর তো আমি ভালো জায়গাতেই বিয়ে দেবো রে মা। ওরা খুব ভালো পরিবার, ওরা তোকে খুব ভালো রাখবে। এভাবেই নন্দিনীর বাবা নন্দিনীকে বিয়ের জন্য রাজি করাতে থাকে, আর নন্দিনীও কয়েকদিনের মধ্যে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। এর ফলে নন্দিনীর বাবা মা পাত্রপক্ষের সঙ্গে কথা এগিয়ে নিয়ে যায়। আর কয়েক মাস পরেই নন্দিনীর সঙ্গে অজয়ের বিয়ের ডেট ফাইনাল করা হয়। কিন্তু নন্দিনী তখনও জানে না যে অজয়ের পরিবারে কতজন সদস্য আছে। একদিন নন্দিনী অজয়ের সঙ্গে ফোনে কথা বলে। আচ্ছা অজয়, বলছি তোমাদের বাড়িতে গিয়ে আমাকে কি কি রান্না করতে হবে? না না নন্দিনী, তোমাকে শুধুমাত্র প্রথম দিন রান্না করতে হবে, আর বাকি দিনগুলোতে তোমাকে একা একা রান্না করতে হবে না। কারণ আমাদের বাড়িতে তো 2টো কাজের মেয়ে আছে, আর তাছাড়া তোমার বড় যাও তো আছে, তোমার ননদ আছে, তারা সবাই তোমাকে সাহায্য করে দেবে, বুঝেছো? বড় যা, ননদ, শাশুড়ি মা, তাহলে কি তোমাদের পরিবারে অনেকজন সদস্য? বলছি তোমাদের পরিবারে টোটাল কতজন আছে? আমি কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানি না। তুমি একটু আমাকে খুলে বলো না, তোমাদের পরিবারে মোট কতজন সদস্য? নন্দিনীর কথার প্রতি উত্তরে অজয় কিছু বলতে যাবে, তখনই অজয়ের ফোনে অন্য একটা কল আসে। তাই সে নন্দিনীর কথার কোনো জবাব না দিয়ে ফোন রেখে দেয়। এর ফলে নন্দিনীর সেই প্রশ্নের উত্তর অজানা থেকে যায়। এভাবেই দেখতে দেখতে কিছু মাস পরেই নন্দিনীর সঙ্গে অজয়ের বিয়ে হয়, আর অজয় তার নতুন বউকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে যায়।
অজয়, তোমাদের বাড়িটা তো খুবই বড় আর কত সুন্দর। আমার কিন্তু তোমাদের বাড়িটা বেশ ভালো পছন্দ হয়েছে। বৌমা, পরিবারে আমাদের এতজন সদস্য, বাড়ি তো বড় করতেই হবে, কারণ এক একজন এক একটা রুমে তো থাকবেই। সেই জন্য আমাদের বাড়িতে অনেকগুলো রুম, তাই আমাদের বাড়িটা এত বড়। ও আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়িতে অনেক লোক, কিন্তু এই যে এখানে এতজন আত্মীয় স্বজন আছে, এরা কি আপনাদের বাড়িতে থাকে নাকি অন্য জায়গা থেকে এসেছে? না না বৌমা, আত্মীয় স্বজনরা তো বিয়ে বাড়ির খাওয়া দাওয়া করে চলেই গেছে, কারণ সবার ছেলে মেয়েরাই তো পড়াশোনা করে, তাই জন্য কেউ আর বিয়ে বাড়িতে থাকতে পারলো না। এগুলো তো সব আমাদের পরিবারেরই সদস্য। এসো, তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই বলে টিনা দেবী নন্দিনীকে বাড়ির মধ্যে বরণ করে নিয়ে যায় আর এক এক করে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। নন্দিনী তখন বুঝতে পারে যে অজয়দের বড় একটা জয়েন্ট ফ্যামিলি, আর নন্দিনী তার জয়েন্ট ফ্যামিলির সকলের সঙ্গে পরিচয় করে একেবারে চমকে ওঠে। বাবারে বাবা, এদের এত বড় জয়েন্ট ফ্যামিলি, আমি তো জানতামই না। আমি ভেবেছিলাম মাত্র কয়েকজন আছে, কিন্তু বাবা তোমাকে এই বিষয়ে কিছুই বললো না। আচ্ছা, তাহলে আমি এখন বুঝতে পারছি আমাকে সবাই মিথ্যা কথা বলে এখানে বিয়ে দিয়েছে। এখন আমি কি করব? এই এত বড় জয়েন্ট ফ্যামিলির জন্য কালকে আমাকে সকালবেলা উঠে রান্না করতে হবে। এমনই ভাবনা চিন্তা করতে করতে নন্দিনী তার ঘরে চলে যায়, আর সারা রাত ধরে নন্দিনী তার জয়েন্ট পরিবারের ব্যাপারে চিন্তা ভাবনা করতে থাকে। পরের দিন সকালবেলা নন্দিনী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর সে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায়। দূর, এখন আমি কি রান্না করব? আমি তো কোনো খাবার ঠিকমতো রান্না করতেও পারি না। মাকে একবার ফোন করে দেখি সবার জন্য কি খাবার রান্না করা যায়, মায়ের সঙ্গে একটু আলোচনা করি। এই বলে নন্দিনী তার মাকে ফোন করে। হ্যাঁ মা, তুমি এখনো ঘুমাচ্ছ? শোনো না, বলছি আজকে আমি কি খাবার রান্না করব বলো তো? আমি তো সেরকম ভাবে কিছু রান্না করতে পারি না। উফ, শোন, তুই সবার জন্য এখন চা আর পকোড়া বানিয়ে ফেল, কারণ সকালবেলা হয়তো তোর পরিবার বেশি কিছু খাবার খাবে না, তাই শুধু এখন চা আর পকোড়াটাই বানা। তারপর তোর শাশুড়ি মা কিছু বললে রান্না করবি। এই বলে প্রিয়াঙ্কা দেবী ফোন রেখে দেয়, আর মায়ের কথা শুনে নন্দিনী চা এবং পকোড়া বানানোর জন্য প্রস্তুতি শুরু করে। কিছুক্ষণের মধ্যেই নন্দিনী চা এবং পকোড়া বানিয়ে রেডি করে ফেলে। বাপরে বাপ, আমি তো বেশ অনেকগুলোই পকোড়া বানিয়ে ফেলেছি। আমার শাশুড়ি মা যদি এতগুলো পকোড়া দেখে রেগে যায় তাহলে কি হবে? না না, আমার তো জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলির জন্য তো অনেক বেশি পকোড়া লাগবে। যাই, আমি সবাইকে চা পকোড়া দিয়ে আসি। এই বলে নন্দিনী সবাইকে প্লেটে করে দুটো করে পকোড়া এবং চা দিয়ে দেয়, আর সবাই নিজেদের প্লেটের দিকে তাকিয়ে থাকে। এই দেখে নন্দিনী অবাক হয়ে বলে, কি হলো, আপনারা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি কিছু ভুল করেছি? আসলে আমি বুঝতে পারছিলাম না কি খাবার রান্না করব, তাই জন্য আমি শুধু আপনাদের জন্য চা আর পকোড়াই বানিয়েছি। বৌমা, আমাদের বাড়িতে একটু সবাই বেশি পকোড়া খেতে পছন্দ করে, আর তুমি তো মাত্র এই দুটো করে পকোড়া দিয়েছো, সেই জন্য সবাই তোমার দিকে এরকম ভাবে তাকিয়ে আছে। তুমি যা পকোড়া বানিয়েছো তাতে কারোরই পেট ভরবে না। আমাদের বাড়িতে সবাই বেশি করে পকোড়া খায়, আর প্রত্যেকদিন আমাদের বাড়িতে 100 খানা করে পকোড়া বানানো হয়। শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে নন্দিনী চমকে ওঠে, আর সে মনে মনে 100টা পকোড়া বানানোর কথা ভাবতে থাকে। আমি যদি সকাল থেকে 100টা পকোড়া বানাই তাহলে শেষ হবে কখন? 100টা পকোড়া বানাতে বানাতে দুপুর হয়ে যাবে। আমার মনে হচ্ছে আমি কোনো বিয়ে বাড়িতে ঢুকে পড়েছি, আর সেখানে এসে আমাকে রান্না করতে হচ্ছে, কারণ এত বেশি পকোড়া শুধুমাত্র বিয়ে বাড়িতেই তো বানাতে দেখেছি। কিন্তু এখন যেমন শ্বশুর বাড়িতেও আমাকে 100টা পকোড়া বানাতে হবে। এই ভেবে নন্দিনী প্রচন্ড পরিমাণে নার্ভাস হয়ে পড়ে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, তাই নন্দিনী একেবারে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন নন্দিনীর বড় যা বলে, নন্দিনী, তুমি বরং এক কাজ করো, তুমি আবার সবার জন্য 100টা পকোড়া বানিয়ে নিয়ে এসো। তোমার বড়দা অজয় ওরা তো অফিসে যাবে, আর বাচ্চাগুলো পকোড়া নিয়ে স্কুলে চলে যাবে, কারণ বাচ্চারা স্কুলে পকোড়া নিয়ে যেতে ভালোবাসে। টিফিনে ওরা অন্য কোনো খাবার খেতেই চায় না, তাই তুমি রান্নাঘরে গিয়ে 100টা পকোড়া বানিয়ে নিয়ে চলে এসো। বড় জায়ের মুখে এমন কথা শুনে নন্দিনী রান্নাঘরে রান্না করতে চলে যায়, আর রান্নাঘরে গিয়ে সে তার মায়ের কথা ভাবতে থাকে, কারণ নন্দিনীকে রান্নাঘরে প্রচন্ড গরমের মধ্যে পকোড়া বানাতে হয়। তখনই নন্দিনী তার মাকে ফোন করে বলে, মা, আমি যদি তোমার কথা শুনে আগে পকোড়া বানানোটা ভালো করে শিখে নিতাম তাহলে এতদিনে আমার পকোড়া বানানোর স্পিডটাও বেড়ে যেত। তুমি আমাকে এমন পরিবারে বিয়ে দিয়েছো এরা প্রত্যেকদিন 100টা পকোড়া খায়, আর এখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি 100টা পকোড়া বানাতে গিয়ে একেবারে মরে যাচ্ছি। দেখ নন্দিনী, এখন ওটাই তোর পরিবার, ওই জয়েন্ট ফ্যামিলি এখন তোর সবকিছু, তাই তোর পরিবারের জন্য তোকে একটু কষ্ট করতেই হবে, ঠিক আছে?
তুই তো বাড়ির নতুন বৌমা, বেশি কথা বলিস না, তাড়াতাড়ি পকোড়া বানিয়ে ফেল। তোকে তো আমি আগেই বলেছিলাম অন্তত পকোড়া বানানোর কাজটা তুই ভালো করে শিখে রাখ, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিসনি। এই বলে প্রিয়াঙ্কা দেবী ফোন রেখে দেয় আর নন্দিনীকে একা একা গরমের মধ্যে গরমের তাপ সহ্য করে পকোড়া বানাতে হয়। শ্বশুরবাড়ির সকলের জন্য 100টা পকোড়া বানাতে বানাতে নন্দিনীর 2 ঘন্টা সময় লেগে যায়। কি গো বৌমা, আজকে কি পকোড়া বানানো হবে না? তোমার তো দেখছি এখনো পকোড়া বানানো শেষ হচ্ছে না, এত লেট করলে চলবে? ওরা 2 ভাই অফিসে যাবে, তোমার ছোট 2 দেওর কলেজে যাবে, তোমার ননদও কলেজে যাবে, সবাই তো পকোড়া খেয়ে যাবে, তাড়াতাড়ি নিয়ে এসো। এই বলে শাশুড়ি মা সেখান থেকে চলে যায় আর নন্দিনী তার শাশুড়ি মায়ের কথা শুনে তাড়াতাড়ি করে পকোড়া ভাজতে থাকে, কিন্তু সে কোনোভাবেই ঠিকঠাক মতো পকোড়া বানাতে পারে না। তাড়াতাড়ি করে তেলের মধ্যে পকোড়া ছাড়তে গেলেই পকোড়া টেরা বেঁকা হয়ে যায় আর এই দেখে নন্দিনী ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে। এভাবেই প্রচন্ড পরিমাণে কষ্ট করে নন্দিনী সকলের জন্য 100টা পকোড়া বানিয়ে ফেলে। আর এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত নন্দিনীকে রান্নাঘরেই কাটাতে হয়, শুধুমাত্র পকোড়া ভাজতে ভাজতেই তার সময় কেটে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু নন্দিনীকে রান্নাঘরে সাহায্য করার জন্য কেউ আসে না। নন্দিনীকে একাই তার জয়েন্ট ফ্যামিলির জন্য 100খানা পকোড়া বানাতে হয়। অজয়, তুমি তো বলেছিলে আমাকে সাহায্য করার জন্য পরিবারের সবাই থাকবে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি তোমার বড় বৌদি, মা, তোমার বোন কেউ আমার হাতে হাতে সাহায্য করে না, আর রান্নাঘরে গরমের মধ্যে প্রত্যেকদিন আমাকে 100টা করে পকোড়া বানাতে হয়। আমি একেবারে ক্লান্ত হয়ে পড়েছি, আমার আর ভালো লাগছে না। তুমি আমাকে আমার মায়ের বাড়িতে রেখে এসো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কালকেই মায়ের বাড়িতে রেখে আসবো। অজয়ের মুখে এমন কথা শুনে নন্দিনী খুবই খুশি হয়, কিন্তু পরের দিন সকালবেলাতেই টিনা দেবী তার বাড়ির 2 কাজের মেয়েকে কাজ থেকে ছুটি দিয়ে দেয় আর তাদেরকে পেমেন্ট করে পুরোপুরিভাবে কাজে আসতেও বারণ করে দেয়। আমি আমার নতুন বৌমাকে দিয়ে এবার প্রত্যেকদিন 100টা করে পকোড়া বানিয়ে নেব। শুধু শুধু 100টা পকোড়া বানানোর জন্য আমি কেন টাকা খরচা করতে যাব? এই ভেবে টিনা দেবী মনে মনে খুবই খুশি হয়। টিনা দেবী যখন এসব কথা বলে তখন তার ছেলে অজয় তার কথা শুনতে পেয়ে যায় আর অজয় তখনই সেখানে এসে বলে, মা, আমি তো ভেবেছিলাম তুমি নন্দিনীকে অনেক ভালোবাসো, কিন্তু নন্দিনীর ওপর অত্যাচার করার জন্য তুমি কাজের মেয়েদেরকে ছুটি দিয়ে দিলে। ঠিক আছে, আমি নন্দিনীকে কালকেই মায়ের বাড়িতে রেখে আসবো, আর তারপর আমাদের বাড়িতে নিয়ে আসলে ওকে পকোড়া বানাতে বারণ করে দেবো। অজয়ের কথা শুনে তার মা কি বলবে না বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তখনই অজয়ের কাছে ক্ষমা চাইতে থাকে আর সে নতুন বৌমা নন্দিনীর কাছেও ক্ষমা চায়। সেদিনের পর থেকে টিনা দেবীর পরিবারের সদস্যরা সবাই মিলে নন্দিনীর হাতে হাতে সাহায্য করতে থাকে আর এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি বসবাস করতে থাকে।